আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের জনজীবন, মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, মরে যাওয়ার অধিকার এবং মৃত্যুর পর মানুষের যে স্বাভাবিক দাফন কাফন দাহ বা অন্ত্যেষ্টিক্রিয়া, যে জিনিসগুলো হয়ে আসছে অনাদিকাল থেকে, সাহারার মরুভূমি থেকে শুরু করে আফ্রিকার জঙ্গলে, আমাজনের গহীন অরণ্য থেকে শুরু করে পৃথিবীর অসভ্যতম জনপদ যেখানে মানুষের মাংস মানুষ খায়, সেখানেও মানুষের জন্ম এবং মৃত্যু, এই দুটো ঘটনা অন্যান্য পশুদের জন্ম এবং মৃত্যুর থেকে আলাদা। মানব শিশু জন্ম নিলে আনন্দের বন্যা বয়ে যায় সমাজে, হোক দরিদ্র কিংবা ধনী। কোনো মানুষ মারা গেলে যে বিষাদময়তা দেখা দেয় সমাজে, রাষ্ট্রে, এটাই মানব সমাজের বন্ধন। কোনো পশু সমাজে অন্য কোনো পশুর মৃত্যু পশু সমাজে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না। কিন্তু আমরা কখনো কখনো পাশবিকতায় এমন একটা জায়গায় পৌঁছে যাই, আমাদের নিষ্ঠুরতা কখনো কখনো পৃথিবীর সমস্ত নারকীয় যে কর্মকাণ্ড, নরকে যেগুলো হয়, জাহান্নামে যেগুলো হয়, সে সকল কর্ম, অথবা পশুদের রাজ্যে পশুদের মধ্যে যে নির্মমতা, বিশেষ করে হায়না বা অন্য যে সকল হিংস্র প্রাণী রয়েছে, ভাল্লুক, তাদের মধ্যে যে নিষ্ঠুরতা দেখা দেয়, তার চেয়েও বেশি নিষ্ঠুরতা বিভিন্ন সময় মানব দেখিয়েছে। এই মানুষ আমরা। আমাদের মধ্যে রাজা ছিল, যে রাজার নাম ছিল চেঙ্গিস খান। মানুষের মুন্ডু কেটে গেট তৈরি করতেন। আইভান দ্য টেরিবল নামে একজন রাশিয়াতে রাজা ছিলেন, যার নিষ্ঠুরতার সঙ্গে আপনি এই পশু সমাজের যে নিষ্ঠুরতা, যে বিষয়গুলো বললাম, এরকম আপনি তুলনা করতে পারবেন না। তো যখন এরকম শাসন কার্যে বা শাসন ক্ষমতায় নিষ্ঠুর নির্মম স্বৈরাচার লোকজন আসে, তখন মানুষের যে জীবনের স্পন্দন, জন্ম, মৃত্যু এবং বেঁচে থাকার আনন্দ, হাসি কান্না, এই জিনিসগুলোকে বন্ধ করে দেয়া হয়। আর এই কারণেই বাংলাদেশে একজন খুব প্রথিতযশা সাংবাদিক ছিলেন, নাম নির্মল সেন। আপনারা যারা 70-এর দশকে, 80-র দশকে সংবাদপত্র পড়তেন, ওই সময়ের রাজনীতি সম্পর্কে যাদের খোঁজখবর আছে, কিংবা যারা বাংলাদেশের বাম ঘরানার রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, তারা জানেন যে বাংলাদেশে একদা এক সময় নির্মল সেন নামে একজন প্রখ্যাত রাজনীতিবিদ, প্রখ্যাত কলামিস্ট এবং সামাজিক ব্যক্তিত্ব, যাকে বলা হয় সুনাগরিক, দেশপ্রেমিক নাগরিক ছিলেন, যিনি তার একটা বিখ্যাত লেখা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, সারা বাংলাদেশে তখন এটা নিয়ে ভীষণ আলোচনা হয়েছিল। কিংবা সেই যে বিখ্যাত ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। তো বিভিন্ন সময় যারা ফ্যাসিইজমের কথা বলছি, আমরা স্বৈরাচারের কথা বলছি, নাৎসিবাদের কথা বলছি, সেই সময়টিতে অনেক অনেক নির্মম ঘটনা ঘটেছে। সেই নির্মম ঘটনার বিরুদ্ধে মানুষ ক্রমাগতভাবে ফুঁসে উঠেছে, লড়াই করেছে, আন্দোলন করেছে এবং একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য অথবা দুমুঠো ভাতের জন্য যে লড়াই করেছে, মানুষ জীবন দিয়েছে, বন্দুকের সামনে আবু সাঈদের মতো করে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তার বিনিময়ে আমরা এখন কি পাচ্ছি? আমাদের 2024 সনের আগস্ট মাস এবং 2025 সনের আগস্ট মাস, এই এক বছর, এবং তারপরে সেপ্টেম্বর মাস চলে গেল, অক্টোবর মাস চলছে। টোটাল
14 মাস। এই 14 মাসে আমরা কি সাধারণ মৃত্যুর গ্যারান্টি পেয়েছি? নিশ্চয়তা পেয়েছি? কিংবা আমি মারা গেলে আমার পরিবার কান্না করতে পারবে নির্বিবাদে? এরকম কোনো গ্যারান্টি কি এই সমাজ, এই রাষ্ট্র, এই প্রশাসন এখন দিতে পারছে? কিংবা ধরুন আমার নবজাতক সন্তান, তাকে কেন্দ্র করে আমার পরিবার আনন্দ করে উল্লাস করবে, এই গ্যারান্টি কি আছে? যদি জিজ্ঞাসা করেন, অনেকগুলো প্রশ্ন এসে যাবে। এই বাংলায় এমন কিছু ঘটছে যা কখনো আমরা কল্পনা করিনি, কখনো কল্পনা করিনি। আওয়ামী লীগ জমানাতে জামাতের উপর অন্যায় হয়েছে, জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপর সেই লাশ সুন্দরভাবে দাফন করা হবে। সেই দাফন কর্মে তৎকালীন আওয়ামী লীগের যারা লোকজন তারা বাধা দিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, তার কবরের উপর অত্যাচার চালানো হয়েছে। বাংলাদেশের বরেণ্য আলেম দেলোয়ার হোসেন সাঈদী, তার কবরের জিয়ারত করতে গিয়ে কত মানুষ হেনস্থার শিকার হয়েছেন তার কোনো ইয়াত্তা নেই। এগুলো সত্য। নারায়ণগঞ্জের 7 মার্ডার হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, আর এগুলোর বিরুদ্ধে অব্যাহতভাবে সংগ্রাম করতে 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 আমরা যে জুলাই আগস্ট বিপ্লবের দ্বার প্রান্তে পৌঁছে গিয়ে যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়ের ফলাফল এখন যা কিছু হচ্ছে তার সঙ্গে কি আওয়ামী লীগের জমানার কোনো কিছু তুলনা করা যাবে? যেমন ধরুন নুরুল মজিদ হুমায়ুন, অত্যন্ত প্রবীণ একজন রাজনৈতিক নেতা। তার দুর্নীতি অনিয়ম সম্পর্কে আমি কিচ্ছু জানি না। ব্যক্তিগতভাবে তিনি আমার সহকর্মী ছিলেন। তার এলাকার জনপ্রিয়তা, তার বংশমর্যাদা, তার আভিজাত্য এবং সব মিলিয়ে তার শিক্ষা দীক্ষা, এগুলো যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তিনি জীবদ্দশায় অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। রাজনৈতিক মতবিরোধিতা থাকতে পারে, তারপরে তার অর্থনৈতিক ব্যক্তিগত জীবন নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে, কিন্তু অ্যাজ এ হোল তার জীবনের শুরু থেকে শেষ অবধি তার পিতা, তার ভাই, তার পরিবার পরিজন সব কিছু মিলিয়ে যদি তাকে বিশ্লেষণ করেন, এ সমাজ জন্ম থেকে একেবারে শেষ দিন পর্যন্ত সমাজের লক্ষ লক্ষ মানুষ তাকে সম্মান জানিয়েছে, আর এদেশের কোটি কোটি মানুষ তাকে চিনতেন। সেই মানুষটি কারাগারে থেকে অসুস্থ হলেন, হাসপাতালে আনা হলো, তার হাতে হাতকড়া, বয়স্ক একজন মানুষ, এবং তিনি যখন মারা গেলেন হয়তো যারা হাতকড়া পরিয়েছিলেন তারা ভাবতে পারেননি বা তারা খেয়াল করতে পারেননি। যখন তার লাশ দাফন করতে নেওয়া হলো তখন দেখা গেল তার হাতে সেই হাতকড়াটা রয়ে গেছে। বিশ্বাস করেন, এরকম নির্মম ঘটনা আমি দেখিনি। স্বৈরাচারী এরশাদ জমানা বা পরবর্তীতে যারাই এসছে ক্ষমতায় তাদের জমানা, এমনকি পাকিস্তান জমানাতে কখনো দেখিনি। আমরা পাকিস্তান আর্মিকে অনেক অসম্মান করে কথা বলি, ব্রিটিশ আর্মিদেরকে নিয়ে নানা রকম কথা বলি, কিন্তু তারাও একজন মৃত মানুষের যে শরীর বা লাশ, তার প্রতি যে সম্মান প্রদর্শন তারা করেছে, ওটা আমরা এই যুগে কল্পনাও করতে পারি না। সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ যখন পরাজিত হলেন, আপনারা কল্পনা করতে পারবেন না যে একটি সিপাহী বিদ্রোহ 1857 সনে পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে তছনছ করে দিয়েছিল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা তখন ভারতবর্ষের রাজা ছিলেন, পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেউলিয়া করে দিয়েছিল। এবং ভারতের মতো একটা বিরাট রাষ্ট্র এই ব্যর্থতার কারণে, সিপাহী বিদ্রোহের কারণে ব্রিটিশ গভর্নমেন্ট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে তারা নিয়ে নেয়। তো বোঝার চেষ্টা করুন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্তা ব্যক্তি,
তারা এই সিপাহী বিদ্রোহের যারা নায়ক কুশীলব তাদের প্রতি কি পরিমাণ ক্রোধান্বিত হতে পারেন বা থাকতে পারেন। যদি আজকের এই সমাজ হতো তাহলে মব তৈরি করে দিল্লির লাল কেল্লার প্রতিটি ইট খুলে ফেলা হতো এবং যিনি সিপাহ সালার ছিলেন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে জীবন্ত পুড়িয়ে তার ছাইকে আবার পোড়ানো হতো এবং তার ভস্য ছাই ভস্য সমস্ত সাগর মহাসাগরে ছিটিয়ে দেওয়া হতো। কিন্তু ঘটনা কি তাই ঘটেছে? অত্যন্ত সম্মান এবং মর্যাদা সহকারে তাকে গ্রেফতার করা হয়েছে। তারপর তাকে সসম্মানে রেঙ্গুনে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন ব্রিটিশ সরকারের ভাতা পেয়ে। একই অবস্থা অটোমান সম্রাট বা অটোমান খলিফা, তিনি যখন পরাজিত হলেন, ক্ষমতাচ্যুত হলেন, তাকেও এইভাবে সসম্মানে বিদায় করা হয়েছে। আমরা যত কথাই বলি না কেন, আপনারা মহীশূরের সুলতান টিপু সুলতান, তার সঙ্গে ব্রিটিশদের যত যুদ্ধ হয়েছে এবং ব্রিটিশ বাহিনী হায়দর আলী এবং টিপু সুলতান তাদের বিরুদ্ধে কম করে হলো 30 বছর কন্টিনিউয়াসলি যুদ্ধ করেছে এবং ব্রিটিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু সেই টিপু সুলতান যখন যুদ্ধক্ষেত্রে নিহত হলেন, তখন তার লাশের কাছে কোনো সাধারণ সৈনিক যাননি। কমান্ডার ইন চিফ, ব্রিটিশ বাহিনীর কমান্ডার ইন চিফ যখন জানতে পারলেন যে যুদ্ধক্ষেত্রে টিপু সুলতান নিহত হয়েছেন, তখন তার লাশকে ঘেরাও করে রাখা হলো এবং তিনি সেখানে গেলেন এবং একজন সুলতান হিসেবে, বাদশাহ হিসেবে ব্রিটিশ কমান্ডার তাকে গার্ড অব অনার দিলেন, স্যালুট দিলেন। তারপর সসম্মানে তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হলো। সেই দিক থেকে নুরুল মজিদ হুমায়ুনের যে ইতিহাস, তার মৃত্যুর ইতিহাস, তার চিকিৎসার ইতিহাস, তার জেলখানার ইতিহাস, তার লাশ দাফন কাফনের ইতিহাস, ইতিহাস বাংলার যে কলঙ্কতি ইতিহাসগুলো রয়েছে, একটির সঙ্গেও এর তুলনা করা যাবে না। এর বিচার প্রকৃতি করবে, এর বিচার মানুষ করবে, জমিন করবে, জমিনের পশু পাখি করবে। প্রকৃতির বিচার এমন নিষ্ঠুর, পিঁপড়া পর্যন্ত প্রতিশোধের জন্য কাঁদতে থাকে যে হে আল্লাহ আমাকে সুযোগ দাও, যারা এই জমিনে এই অপকর্ম করেছে আমরা তার প্রতিশোধ নিতে চাই। আপনি প্রকৃতির আইনের বাইরে গেলে সবাই আপনার প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। গাছপালা, লতা, গুল্ম, পাহাড়, পর্বত, নদী, নালা, চন্দ্র, সূর্য, তারকারাজি সব কিছু আপনার বিরুদ্ধে চলে যায় যদি আপনি এরকম অমানবিক কোনো কাজ করেন। নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যু ওইরকম একটা ঘটনা। এখানে যদি শেষ হতো কোনো আপত্তি ছিল না। বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমদ। তোফায়েল আহমেদ সম্পর্কে যদি বলতে বলা হয়, আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। তার বাগ্মিতা, তার রাজনীতির প্রাজ্ঞতা, এদেশের প্রতি তার কন্ট্রিবিউশন, তার শিক্ষা দীক্ষা, আরও অনেক কিছু। তিনি আওয়ামী লীগ করতেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সেগুলো যদি একদিকে রাখেন আর অন্যদিকে যদি একজন তোফায়েল আহমদের সারা জীবন তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার চিন্তা চেতনা সব কিছু একত্র করেন, বিশ্বাস করেন হাজার 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 অর্থনীতিবিদ, হাজার হাজার নোবেল লরিয়েট, হাজার হাজার তথাকথিত, আর বললাম না, একত্র করলেও তোফায়েল আহমেদের একটা আঙ্গুলের সমান হবে না। হাসপাতালের বিছানায় তিনি কিভাবে আছেন? তিনি কি মারা গিয়েছেন? না, মারা যাননি। তিনি কি বেঁচে আছেন নাকি কবরে চলে গেছেন? আমাদের এই সমাজ আমরা রেসপন্ড করতে পারছি না। তার জন্য কান্না করার মতো লোক নেই, কান্না করতে দেয়া হচ্ছে না। মৃত্যুর পরে মানুষ যে মানুষের জন্য কান্না করবে,
এই অবস্থা নেই। নুরুল মজিদ হুমায়ুনের যে জানাজা, সেখানে অসংখ্য মানুষ এসেছে। আমি শুধু একটা কথা বলতে পারি যে তার ছেলে, প্রবাসী ছেলে, যে সাক্ষাৎকার দিয়েছেন এবং জানাজার সম্পর্কে যে কথা বলেছেন, ও কথা শোনা যায় না। কেউ হয়তো বলতে পারবেন যে হয়তো তিনি মিথ্যা বলেছেন, প্রশ্নই আসে না। কোনো সন্তান তার মৃত পিতাকে নিয়ে জীবন সাহাহ্নে কবরে যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে নিয়ে মিথ্যাচার করবে, এটা কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটার কোনো মানে যাকে বলা হয় এরকম ঘটনা ঘটবে কিয়ামতের আগে, এরকম কোনো নজির নেই। কিয়ামতের আগে অনেক কিছু ঘটবে, কিন্তু এরকম কথা নাই যে কোনো সন্তান তার পিতার মৃত্যু নিয়ে রাজনীতি করবে। এটা হয় না। তেমনি তোফায়েল আহমেদের লাশ কোথায় দাফন হবে, জানাজা কিভাবে হবে,